সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নোয়াখালীতে আওয়ামী লীগের আগুনে বিআরটিসির 2টি বাস পুড়ে ছাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশে হঠাৎ কট্টরপন্থী জামাতে ইসলামের ক্ষমতায় চলে আসতে পারে, সার্ভে যা বলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর জানিয়ে দেব, কাঙ্গালের দিবাস্বপ্ন, ভারত যতদিন না টুকরো টুকরো হবে। বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তার স্পর্ধা, ভিডিও ভাইরাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাশেদ খানকে ট্রাক চাপা দিয়ে হত্যার পরিকল্পনা আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে আওয়ামী লীগের আগুনে বিআরটিসির ডিপোতে থাকা 2টি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত 2:30টার দিকে ডিপোর ভিতরে এই নাশকতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় 2টা 30 মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। দেখা পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার 10-15 মিনিটের মধ্যেই ফাইজদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসগুলোর বডিতে ফোম থাকার আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং গুলবাহার ও মালতী নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী 2টি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম তুষার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। তিনি আরও বলেন, আমার সহকর্মীরা অত্যন্ত ভালো, আজ আমাকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা তাদের। এদিকে এক এলাকাবাসী সবসময় আমাদের সহযোগিতা করেছে। রাজনৈতিক অস্থিরতার সময় কোনো সমস্যা হয়নি, তাই এটি স্থানীয় সাধারণ মানুষের কাজ নয়, পরিকল্পিত নাশকতাই। নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, রাত 2টা 40 মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং 10 মিনিটের ভেতরে আগুন নিয়ন্ত্রণে আনি। 2টি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত। আগুনের কারণে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এদিকে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামাতের জোট ছিল। তখন খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। 2008 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি একেবারে আলাদা। যে জামাত একদা বিএনপির জোট সঙ্গী ছিল, তারাই এখন প্রধান প্রতিপক্ষ খালেদা জিয়ার দলের। শেখ হাসিনার পতনের জন্য স্রেফ অপেক্ষায় করা হচ্ছিল। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পরেই যে বাংলাদেশের রাজনৈতিক দলটি একেবারে সামনে চলে আসে, সেটি হলো খালেদা জিয়ার বিএনপি। সেই বিএনপি যারা আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও ভোট বয়কটের পথে হেঁটেছিল। কিন্তু সময় যত গড়ালো, চিত্রটা যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। হাসিনা সরকারের পরে বিএনপি যে ক্রমে উঠেছিল, সেটা খানিকটা ফিকে ভাব এবং তাৎপর্যপূর্ণভাবে কট্টরপন্থী সংগঠন জামাতে ইসলামীর বারবারন্ত দেখা যাচ্ছে। হাসিনার আমলে জামাতকে জঙ্গি সংগঠনের কমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে। ইউনূস ক্ষমতায় বসেই জামাতে ইসলামের নিষেধাজ্ঞা প্রথমে তুলে দিলেন, তারপরেই তাদের এগিয়ে নিয়ে এলেন। 2006 সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের যথেষ্ট সক্রিয় জামাতে ইসলামী, একদা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এবার ভোটে লড়বে, তাও আবার বিএনপিকে চ্যালেঞ্জ করে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি 2026 সালের নির্বাচনে জিতে যেতে পারে পাকিস্তানের অন্যতম বন্ধু জামাতে ইসলামী? নিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি সার্ভে করেছে। তাতে দেখা গেছে 33% মানুষ বলেছে তারা বিএনপিকে চায়, 29% পছন্দ রয়েছে জামাতে ইসলামী। গত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সময়কালে করা এই সার্ভেতে এও দেখা গেল, বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের রাজনৈতিক দল এনসিপি ক্ষমতায় দেখতে চান মাত্র 6% মানুষ। গত সেপ্টেম্বরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভোটে ইসলামী ছাত্র শিবির জিতেছে। এখানেই শেষ নয়, জামাতের ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়ী। বাংলাদেশের বেশিরভাগ বড় বিশ্ববিদ্যালয়ে এখন কট্টরপন্থী জামাতের তাণ্ডব চলছে। বাংলাদেশ জুড়ে জামাতের সংগঠন এখন বেশ মজবুত, অনেক জায়গায় বিএনপির চেয়েও মজবুত। জামাত এখন কিছুটা ভোল বদলে আওয়ামী লীগের ভোট ব্যাংকেও টার্গেট করেছে, এমনকি সংখ্যালঘু হিন্দুদেরও আস্থা জোগাড়ের চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, কিন্তু বাংলাদেশের গতিবিধির উপর নজর রেখে ভীষণ সাবধানী কূটনৈতিক অবস্থান নিচ্ছে দিল্লি। নয়াদিল্লি ইতিমধ্যে জানিয়েছে, বাংলাদেশে যে দলের ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষের সঙ্গে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ভারত তা বজায় রাখবে। কিন্তু অঙ্কটা যতটা সহজ লাগছে ততটাই কঠিন। জামাতে ইসলামী একেবারে পাকিস্তান ভক্ত, পাকিস্তানের অভিন্ন হৃদয় বন্ধু। এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালিদের উপর অত্যাচার করা পাকিস্তানি সেনাকে সাহায্য করত। সেই সব একাধিক রাজাকারের ফাঁসি হয়েছে হাসিনার আমলে। সেই সব রাজাকারদের উত্তরসূরিরাই এখন বাংলাদেশের ক্ষমতায় বসার স্বপ্ন বুনছে। পাকিস্তানপন্থী জামাতদের বিশ্বাস করতে পারছে না হিন্দু সহ সংখ্যালঘুরা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের জোট ছিল। তখন খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি একেবারে আলাদা।
যে জামাত একটা বিএনপির জোট সঙ্গী ছিল তারাই এখন প্রধান প্রতিপক্ষ খালেদা জিয়ার দলে। ২০০১ সালে বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ১৯৩টি পেয়েছিল বিএনপি, আওয়ামী লীগ পেয়েছিল ৬৬টি। সেবারও লতিফুর রহমানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কে ভোট হয়েছিল। বাংলাদেশে ভারতের প্রতি বিদ্বেষ কোন জায়গায় পৌঁছেছে, এবার তা আরো গভীর সামনে এলো। এর আগে বাংলাদেশের কয়েকজন প্রাক্তন সেনাকর্মী দাবি করেছিল তারা নাকি কলকাতা দখল করে নেবে। এবার বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি বলল, ভারত যতদিন না ভেঙে টুকরো টুকরো হচ্ছে একেবারে কিয়ামত পর্যন্ত ততদিন বাংলাদেশে শান্তি নেই। যে বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া তৈরি হতো না, সেই বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তার ভারত বিদ্বেষ অকৃতজ্ঞতার সব সীমা ছাড়ালো। অবশ্য এই আজমি লোকটি বাংলাদেশের রাজাকারের বংশধর। তার বাবা প্রাক্তন জামাতে ইসলামের প্রধান গোলাম আজম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ডাকাতি খুনের অন্যতম অপরাধী এবং এই গোলাম আজম। সুতরাং বাবার রক্তই তো ছেলের শরীরে বইছে। ফলে অকৃতজ্ঞতা ও পাকিস্তান প্রেম স্পষ্টই। একটি অনলাইন আলোচনা সভায় আজমির বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে অল্পের জন্য ট্রাক চাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আর তার জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যর জন্য রক্ষা পেয়েছি। পিছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।